নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ 5 বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। তো আমরা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছি যে মার্কেটে যে পতনটা হচ্ছে এটার পিছনে মেইন রিজন রয়েছে, সেটা কিন্তু যুদ্ধ। সেটা কম বেশি আমরা সবাই জেনে গিয়েছি। তো এখানে নতুন কোনো পয়েন্ট উঠে আসছে না, বারবার সেম পয়েন্টগুলোই উঠে আসছে, কিন্তু এখানে ইফেক্ট কিন্তু পরপর বাড়ছে মার্কেটে এগুলোর কারণে। তো আমি পয়েন্টগুলো নিয়ে আবারও ডিসকাশন করব। তার সাথে সাথে আমরা সবাই জানি যে মার্কেট যখন পতন হয়, মার্কেটে যখন বড় ধরনের ক্র্যাশ হয়, সেই সময় আমাদের কি করতে হয়? সেই সময় আমাদের ব্লু চিপ কোম্পানির ভিতরে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, সেক্ষেত্রে কিন্তু সেখান থেকে খুবই কম সময়ের মধ্যে ভালো একটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে, যেগুলো আমি আগেও করেছি। বিভিন্ন ধরনের যুদ্ধ আগেও হয়েছে, তার সাথে সাথে প্যান্ডেমিকের সময়ও মার্কেটে ভয়ঙ্কর ক্র্যাশ হয়েছিল, সেখানেও আমি ভালো ধরনের একটা ইনভেস্টমেন্ট করেছিলাম ব্লু চিপ কোম্পানিগুলোর মধ্যে। সেখান থেকে কিন্তু কম সময়ের মধ্যে ভালো ধরনের একটা রিটার্নও পেয়ে গিয়েছি, এবং এখানে কিন্তু রিস্কটা অনেকটাই কম হয়ে যায়। তো স্টকগুলো নিয়ে আলোচনা করব, কোন স্টকগুলোর মধ্যে ইনভেস্ট করলে সবচাইতে ভালো হবে। তার সাথে সাথে নিফটি 50 লেভেলটাও কিন্তু এখানে ডিসকাশন করব, এবং মেন যে পয়েন্টগুলো রয়েছে মার্কেট পতনের পিছনে, সেটা নিয়েও কিন্তু ডিসকাশন করব। তো ভিডিও শুরুর আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অথবা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি এই চ্যানেল থেকে ট্রেডিং এবং শেয়ার বাজার সম্পর্কিত যাবতীয় তথ্য সম্পূর্ণ ফ্রিতে আপডেট পেয়ে যাবেন। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি এবার আমরা শুরু করি। তো আসুন প্রথমে আমরা জেনে নিই যে কোন কারণগুলোর জন্য মার্কেটে পতন হয়েছে, তারপর আমরা ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলো নিয়ে ডিসকাশন করব, এবং নিফটি 50 লেভেলটা নিয়েও আমরা ডিসকাশন করব। তো আসুন দেখে নিই কি বলছে। তো আপনি এখানে সেন্সেক্সের উপরে যদি নজর রাখেন, সেক্ষেত্রে আপনি আজকে দেখতে পেয়েছেন যে সেন্সেক্সে কিন্তু বড় ধরনের একটা ক্র্যাশ হয়েছে। এখানে 1353 পয়েন্টের বেশি এখানে পতন হয়েছিল। তারপর এখানে 77,566 লেভেলে কিন্তু এখানে ক্লোজ হয়েছে। ইন্টারডেতে কিন্তু এখানে 2400 পয়েন্টের বেশি এখানে নিচে নেমে গিয়েছিল। নিফটি 50-র কথা যদি আপনি বলেন, সেক্ষেত্রে 422 পয়েন্টের মতন এখানে কমেছে। আজকে নিফটি 50 বন্ধ হয়েছে 24,028 লেভেলে, এবং ইন্টারডেতে সবচাইতে লো যখন মেরেছিল সেটা কিন্তু 23,750-এর কাছাকাছি কিন্তু এখানে লো মেরেছিল। 800 পয়েন্টের কাছাকাছি কিন্তু নিফটি আজকে ডাউনে এসছিল। তো আজকে যে পতনটা হলো, এটার কারণে বিনিয়োগকারীদের কিন্তু 13 লক্ষ কোটি টাকার বেশি সম্পদ এখানে আজকে মুছে গিয়েছে। তো আসুন জেনে নিই যেখানে কোন কোন কারণগুলো মেইনলি এফেক্ট করেছে মার্কেটে, এবং এটার কারণে মার্কেটে বড় ধরনের পতন হয়েছে। তো আসুন সেটা একবার জেনে নিই। তো এখানে শেয়ার বাজারে ধসের 5টি প্রধান কারণ এখানে উঠে আসছে। তো আসুন দেখে নিই ফার্স্ট পয়েন্ট আমাদের কি বলছে। ফার্স্ট পয়েন্ট বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের তীব্রতা। দেখুন এখানে কমন পয়েন্ট আগেও আমি ডিসকাশন করেছি, এখানে এগুলো ছাড়া কিন্তু আর কোনো পয়েন্ট আপাতত মার্কেটে নেই। আপাতত মার্কেটে নতুন কোনো সংবাদ নেই যুদ্ধর খবর ছাড়া। তো আসুন দেখে নিই কি বলছে। সাপ্তাহিক ছুটির পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবর এবং লোহিত সাগর ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিশ্বজুড়ে অস্থিরতা তৈরি হয়েছে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে কি প্রবলেম হবে। জাহাজগুলো কিন্তু সেখান থেকে আর তেল নিয়ে আসতে পারবে না। জাহাজগুলো কিন্তু কম খরচে এই হরমুজ প্রণালীর মাধ্যমে তেল নিয়ে আসতে পারতো, এবং এটা যদি বন্ধ করে দেওয়া হয়, সেক্ষেত্রে বহু বড় ধরনের একটা লোকসান হয়ে যাবে। এটা আমি আগেও আপনাদেরকে বলেছিলাম। তো এবার কিন্তু তাদের যে সমস্ত তারা খনিজ তেল নিয়ে আসতো, সেগুলো আনার খরচ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো সেই জন্য কিন্তু মার্কেটে একটা বড় ধরনের আনসার্টেনিটি তৈরি হয়েছে, যেটা নিয়ে কিন্তু আমি আগেও ডিসকাশন করেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে। তো সেকেন্ড পয়েন্ট বলছে অপরিশোধিত তেলের আকাশচুম্বী দাম, বা এখানে ক্রুড অয়েলের কথা বলা হয়েছে। ক্রুড অয়েলের প্রাইস কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, যেটা মার্কেটে একটা খুব বড় ধরনের আনসার্টেনিটি এখানে আমাদের বোঝানোর চেষ্টা করছে। কি বলছে আসুন দেখে নিই। কত টাকা দাম বাড়লো। যুদ্ধের প্রভাবে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে কত বেড়েছে? 20 থেকে 25% বেড়ে $117 ছাড়িয়ে গিয়েছে। কালকেই আমরা $85 কথা বলছিলাম। এখানে দেখুন, এখানে আজকে যে ক্র্যাশটা হলো তার পিছনে কারণটা দেখুন। এখানে 20 থেকে 25% কিন্তু এক লাফে বেড়ে $117 ছাড়িয়ে গিয়েছে ক্রুড অয়েলের দাম। তো এখানে দেখেই আমরা বুঝতে পারছি মার্কেটের ভিতরে আনসার্টেনিটি রয়েছে। সিলভার এবং গোল্ডের ভিতরে সবাই ভাবছিল যে উপরে যাবে। আমি চার্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং বলেছিলাম সিলভার গোল্ডের দাম নিচে যেতে পারে। মার্কেট উপরে যাচ্ছে ঠিকই, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস বলে একটা জিনিস হয়। টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে বলেছিলাম যে গোল্ডের দাম কমবে, সিলভারেরও দাম কমবে। এই মুহূর্তে গোল্ড সিলভার বাইং করবেন না, সেটা কিন্তু আমি বারবার করে আপনাদের সতর্ক করে দিয়েছিলাম। তো কি বলছে আসুন দেখে নি। ভারত তার চাহিদার 85% তেল আমদানি করে।
তাই তেলের এই দাম বৃদ্ধি ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন এবং বাণিজ্যিক ঘাটতির ঝুঁকি এখানে বাড়িয়ে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন কেন এখানে মার্কেটে আনসার্টিনিটি বাড়ছে, কেন আজকে এত বড় ধরনের পতন হলো। কারণ হচ্ছে এখানে ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে 20 থেকে 25% বেড়ে $117 কিন্তু চলে গিয়েছে। গোল্ড সিলভারের দাম বাড়তে পারে এটা কিন্তু সবাই ভেবেছিল, কিন্তু আমি চার্ট অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করেছিলাম গোল্ড সিলভারের দাম কমবে এবং 100% তেমনটাই কিন্তু মার্কেটে এখানে আমরা সবাই লক্ষ্য করতে পেরেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদের কি বলছে। তো 3 নম্বর পয়েন্ট বলছে ভারতীয় রুপির রেকর্ড পতন। আসুন দেখে নিই কি বলছে। এটা নিয়েও আমি আগেও ডিসকাশন করেছি। বিশ্ববাজারে ডলারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় ভারতীয় রুপির মান আজ রেকর্ড সর্বনিম্ন 92.35 মানে 92 টাকা 35 পয়সায় নেমে গেছে। রুপির এই দুর্বলতা বিদেশি বিনিয়োগকারীদের ভারতীয় বাজার থেকে টাকা তুলে নেওয়ার অন্যতম কারণ। তো এখানে এগেইনস্ট অফ ইউএস ডলার আইএনআর কিন্তু এখানে উইক হচ্ছে প্রতিনিয়ত, এবং যেটার কারণে একটা আনসার্টিনিটি এখানে রয়েছে, ইনফ্লেশন কিন্তু এর কারণে বাড়ছে। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে বিদেশি বিনিয়োগকারীদের ব্যাপক বিক্রয়। তো এফআইআইরা কন্টিনিউয়াসলি সেলিং করছে। আমি আপনাদেরকে বলেছিলাম এফআইআইরা যখন বাইং করা শুরু করবে তারপর কিন্তু সাপোর্ট এখানে তৈরি হতে পারে মার্কেটে। তো এরা কন্টিনিউয়াসলি মার্কেটে সেলিং করে চলেছে। তো আসুন দেখে নিই কি বলছে। যুদ্ধের অনিশ্চয়তার কারণে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ মানে ইকুইটি থেকে, মানে ইকুইটি কোনগুলো সবাই আমরা জানি যে শেয়ার, কোম্পানির যে শেয়ারগুলো আমরা বাই করি সেগুলো ইকুইটি। তো ইকুইটি থেকে টাকা সরিয়ে নিরাপদ সম্পদ যেমন গোল্ড বা ইউএস ট্রেজারি বন্ডে বিনিয়োগ করছেন। মার্চের প্রথম সপ্তাহেই এফআইআই প্রায় 21,800 কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করেছে। তো এটার কারণে কিন্তু মার্কেটে একটা প্রেশার আমরা লক্ষ্য করতে পারছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো নেক্সট পয়েন্ট বলছে গ্লোবাল মার্কেটে পতন। আসুন দেখে নিই কি বলছে। শুধুমাত্র ভারত নয়, যুদ্ধের কারণে কিন্তু সব দেশের মার্কেটেই পতন হচ্ছে। তো আসুন দেখে নিই কি বলছে। জাপানের নিক্কি 6% এবং দক্ষিণ কোরিয়ার নিক্কি 6%, দক্ষিণ কোরিয়ার কোসপি প্রায় 8% পতন কিন্তু এখানে তাদের মধ্যে হয়েছে। খুব বড় ধরনের ক্রাশ কিন্তু এখানে লক্ষ্য করা গিয়েছে। আমাদের মার্কেটে 2% আশেপাশে পতন হয়েছে, 1.73%। কি বলছে মার্কিন ফিউচার এবং ইউরোপীয় বাজারগুলোতেও আজ লাল সংকেত দেখা গেছে, যার প্রভাব ভারতের উপর পড়েছে। তো গ্লোবাল মার্কেট থেকে সেখান থেকে একটা ভাইব আমাদের মার্কেটে আসে, যেটা নিয়ে কিন্তু আমি আগেও আপনাদের সাথে ডিসকাশন করেছি। তো আসুন দেখে নিই নেক্সট পয়েন্ট আমাদেরকে কি বলছে। তো কোন কোন সেক্টরের উপরে বেশি প্রভাব পড়েছে। তো আসুন দেখে নিই স্টক ও সেক্টরের উপরে প্রভাব। তো বেশি ক্ষতিগ্রস্ত সেক্টর কোনটা রয়েছে, এভিয়েশন। কারণ এখানে এভিয়েশন সেক্টরে মানে কেন এটার দাম এত পরিমাণ ডাউন হয়েছে, কারণ হচ্ছে তেলের দাম এখানে বেড়েছে। আর পেইন্ট, অটোমোবাইল, মেটাল সেক্টরগুলোতেও কিন্তু এখানে ব্যাপক ধরনের একটা বিক্রির চাপ ছিল। তেলের দাম বাড়লে কি হয় যে এখানে পেইন্ট সেক্টর কিন্তু পড়ে যায়, কেননা পেইন্টের জন্য অনেক ক্রুড অয়েল এখানে ইউজ করা হয় পেইন্ট তৈরি করতে। তো এখানে নেক্সট স্থিতিশীল সেক্টরের ভিতরে কি দেখা গিয়েছে আসুন দেখে নিই। অস্থিরতার মধ্যেও আইটি এবং ডিফেন্স শেয়ারগুলো তুলনামূলক ভালো প্রতিরোধ দেখিয়েছে, মানে এদের ভিতরে কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করা গিয়েছে। আর এখানে রিলায়েন্স কোম্পানির মধ্যেও কিন্তু আমরা একটা পজিটিভিটি আজকে লক্ষ্য করতে পেরেছি। আর ডিফেন্স সেক্টরের কোন কোন স্টক এখানে, কোন কোন স্টকের মধ্যে বড় ধরনের এখানে হিউজ একটা বাইং করা হয়েছে রিসেন্টলি, বড় ধরনের একটা বাল্ক কোয়ান্টিটিতে বাইং করা হয়েছে, বড় অর্ডার পেয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে ডিসকাশন করেছি। আমি আই বুটামে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে সেটা দেখতে পারেন। তো আসুন দেখে নিই নিফটি 50 আমাদের কি বলছে এবং কোন কোন স্টকগুলো এই মুহূর্তে বাইং করলে আমরা কম সময়ের মধ্যে ভালো ধরনের একটা প্রফিট সেখান থেকে পেতে পারি, সেগুলো নিয়ে আসুন একটু ডিসকাশন করে নিই। তো আমি এখানে নিফটি 50 চার্টটি ওপেন করেছি। তো আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা সাপোর্ট রয়েছে নিফটি 50-র। তো সেই সাপোর্টের উপর থেকে কিন্তু এখান থেকে বাউন্স করে আবার একটা উপরে যাওয়ার চেষ্টা করছে। আপনি এখানে 4 ঘন্টা বা 1 ঘন্টার ক্যান্ডেলস্টিক দেখলেও বুঝতে পারবেন যে এই সাপোর্টের উপরে পড়ে এখান থেকে কিন্তু আস্তে আস্তে উপরে যাওয়ার চেষ্টা করছে নিফটি 50। তো ডেইলি ক্যান্ডেল হিসাবে যদি আপনি দেখেন সেক্ষেত্রে এখানে দেখুন, এখানে আমাদের যে লেভেলটায় এখন নিফটি ট্রেড করছে সেটা হচ্ছে 24,028 লেভেলে কিন্তু নিফটি এই মুহূর্তে ট্রেড করছে। আমাদের সাপোর্ট লেভেল যেটা রয়েছে এখানে 23,600 কাছাকাছি একটা সাপোর্ট লেভেল রয়েছে, এবং 24,000 যে লেভেলটা রয়েছে এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল লেভেল, এবং এটা সাপোর্ট লেভেলের উপরেই কিন্তু এখনো পর্যন্ত ট্রেড করছে। ঠিক আছে, যদি এখানে 23,600 লেভেলটা ব্রেকডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরো বড় ধরনের পতন আমরা এখানে লক্ষ্য করতে পারি, এবং এখানে স্টকগুলোর ভিতরেও কিন্তু আরো বড় ধরনের পতন হতে পারে। তো আপাতত কিন্তু এই সাপোর্টের উপরে ট্রেড করছে, দেখা যাক কি হয়। এখানে বড় ধরনের যেহেতু ফল হয়েছে এখান থেকে কিন্তু একটা শর্ট কভারিং হওয়ারও সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে।
তো আসুন দেখে নিই যে কোন কোন স্টকগুলো এখানে ভালো পারফরমেন্স করতে পারে। তো আমাদের এখানে ফার্স্ট যে স্টকটি রয়েছে, স্টকটির নাম হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো এই রিলায়েন্স ইন্ডাস্ট্রি নিয়ে আমি আগের ভিডিওতেও ডিসকাশন করেছিলাম। দেখুন, রিলায়েন্স ইন্ডাস্ট্রি যে লেভেলটা এসেছিল, আমি ঠিক এই লেভেলটাই কিন্তু আপনাদের বাইং করার কথা বলেছিলাম, 1340 লেভেলের। ঠিক সেই লেভেলটা থেকে দেখুন কতটা বাউন্স ব্যাক করে উপরে চলে এসছে। আমি যদি এখানে মেজার করে দেখাই আপনাদের, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 6%-এর বেশি কিন্তু এখানে অলরেডি বাউন্স ব্যাক করে গিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি একটা ব্লু চিপ কোম্পানি, এর ভিতরে ইনভেস্টমেন্ট করলে কিন্তু একটা বুকের মধ্যে বল থাকে, এটা কিন্তু একটা সেফ ইনভেস্টমেন্ট হতে পারে। এটার মধ্যে কিন্তু অত বেশি ভোলাটিলিটি নেই, এর মার্কেট ক্যাপটা খুবই বড়, এটাকে ম্যানিপুলেট করা কিন্তু কঠিন। এটা একটা ব্লু চিপ কোম্পানি, নিফটি 50-র একটা টপ স্টক। তো এখানে আপনি চাইলে বাই করতে পারেন। এখানে কিন্তু এখনো পর্যন্ত ভালো ধরনের একটা বাইং জোনের মধ্যে নিফটি মানে রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু এখানটায় ট্রেড করছে। আপনি চাইলে কিন্তু এই লেভেলটায় বাইং করতে পারেন এবং এখানে টার্গেটটা কিন্তু এখানে 1600-র কাছাকাছি আপনি রাখতে পারেন। এখান থেকে কিন্তু একটা ভালো ধরনের এখান থেকে একটা অপরচুনিটি রিলায়েন্সের ভিতরে এখনো পর্যন্ত এখানে লক্ষ্য করা যাচ্ছে। 10%-এর উপরে কিন্তু এখানে একটা গ্যাপ এখানে এখনো পর্যন্ত রয়েছে। তো আসুন দেখে নিই যে নেক্সট স্টক কি রয়েছে। তো আমাদের নেক্সট স্টক হচ্ছে এইচডিএফসি ব্যাংক। তো এইচডিএফসি ব্যাংকের ভিতরে আজকে 3.5%-এর বেশি পতন হয়েছিল এবং একটা ভালো সাপোর্ট লেভেল রয়েছে। ঠিক কোথায় রয়েছে? ঠিক এই লেভেলটার কাছাকাছি একটা সাপোর্ট লেভেল রয়েছে। দেখুন, ঠিক এই লেভেলটা থেকে কিন্তু এখান থেকে একটা বাউন্স করার চেষ্টা করছে কে না, এইচডিএফসি ব্যাংক। তো এখানেও কিন্তু একটা ভালো ধরনের এখানটায় একটা গ্যাপ তৈরি করেছে। আপনি যদি এখানে মেজার করে দেখেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা 20%-এর গ্যাপ রয়েছে। এইচডিএফসি ব্যাংক যেটা রয়েছে, এটা কিন্তু একটা ব্লু চিপ কোম্পানি, ব্যাংকিং সেক্টরের ভিতরে নাম্বার 1 স্টক, মার্কেট ক্যাপটা খুবই বড়। এটাকে কিন্তু যদি আপনি বাই করেন, সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে এখান থেকে কিন্তু একটা ভালো ধরনের প্রফিট খুব লো এখানে রিস্কে কিন্তু আপনি বানাতে পারেন। তো এটা কিন্তু আপনি দেখতে পারেন, এটা কিন্তু খুব ভালো ধরনের একটি স্টক। আসুন দেখে নিন নেক্সট স্টক কি রয়েছে আমাদের। তো আমাদের নেক্সট স্টক রয়েছে আইসিআইসিআই ব্যাংক। তো এটার মধ্যেও কিন্তু এটাও কিন্তু 2 নাম্বার ব্যাংক, ব্যাংকিং সেক্টরের মধ্যে সবচাইতে বড় যে ব্যাংক রয়েছে সেটা এইচডিএফসি ব্যাংক। তারপর সেকেন্ড যেটা রয়েছে সেটা কিন্তু আইসিআইসিআই ব্যাংক। ব্যাংকিং আমাদের যে সেক্টর রয়েছে সেখানে কিন্তু ভালো ধরনের একটা ওয়েটেজ রাখে ব্যাংক নিফটির মধ্যে। তো এটাও কিন্তু একটা সাপোর্ট লেভেলের উপরে এখানটায় এসে একটা বাউন্স করার চেষ্টা করেছে। আপনি চাইলে এখানে আইসিআইসিআই ব্যাংকেও কিন্তু এখানে বাই করতে পারেন। ব্লু চিপ কোম্পানি, কোনো ধরনের অসুবিধা নেই। অসুবিধা বলতে এখানটায় রিস্ক অনেকটাই কম, এটা লার্জ ক্যাপ কোম্পানি, আমরা সেটা কম বেশি সবাই জানি। এর যে টপ হাই রয়েছে 17%-এর হাই রয়েছে। এখানে মেইন রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে এখানে কাছাকাছি, সেটা কিন্তু এখানে 12% উপরে রয়েছে। তো আপনি এই 12%-এর জন্য কিন্তু আইসিআইসিআই ব্যাংকে এখানে দেখতে পারেন। তো আসুন দেখে নিই নেক্সট স্টক আমাদের কি রয়েছে। নেক্সট স্টক আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এল&টি। এটাও কিন্তু একটা সাপোর্ট লেভেলের উপরে চলে এসেছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে যে সাপোর্ট লেভেলটা রয়েছে এল&টি, এটাও কিন্তু নিফটি 50-র ভিতরে রয়েছে। নিফটি 50-র একটা টপ স্টক, আপনি চাইলে এই স্টকটিকেও বাই করতে পারেন। এটার ভিতরে কিন্তু একটা ভালো ধরনের গ্যাপ তৈরি হয়েছে। আপনি যদি এখানটায় মেজার করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে 15%-এর গ্যাপ রয়েছে এবং এখানে ফার্স্ট যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেটা কিন্তু এখানটায় রয়েছে। এখানেও যদি আপনি দেখেন, সেক্ষেত্রে এখানটায় 6.55%-এর আশেপাশে কিন্তু এখানটায় একটা গ্যাপ রয়েছে। আর একদম এর যে অল টাইম হাই লেভেল রয়েছে সেটা কিন্তু আপনি যদি দেখেন, সেক্ষেত্রে এখানটায় প্রায় 16%-এর আশেপাশে কিন্তু এখানে গ্যাপ রয়েছে। তো আপনি এল&টি কোম্পানিটিকেও কিন্তু এখানে চাইলে দেখতে পারেন। তো আসুন দেখে নিন নেক্সট স্টক আমাদের কি রয়েছে। তো আমাদের নেক্সট স্টক রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার। এই যে কোম্পানিটা রয়েছে এটাও কিন্তু নিফটি 50-র একটা টপ স্টক। নিফটি 50-র ভিতরে এটা থাকে, লার্জ ক্যাপ কোম্পানি, অনেক বড় ধরনের মার্কেট ক্যাপ রয়েছে। এটার ভিতরে ইনভেস্টমেন্ট করলে কিন্তু এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট আপনি করতে পারবেন এবং এখানেও কিন্তু রিস্কটা অনেকটাই কম হবে। এখানে দেখুন এর যে হাই রয়েছে কাছাকাছি 23%-এর রয়েছে এবং এর যে অল টাইম হাই রয়েছে সেটা কিন্তু অনেকটাই উপরে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 35%-এর কিন্তু গ্যাপ রয়েছে। এখান থেকে কিন্তু একটা আপনি ভালো ধরনের প্রফিট এখান থেকে করতে পারেন যদি আপনি এই লেভেলটায় হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানিকে বাই করেন। এটা একটা ব্লু চিপ কোম্পানি, এখানেও কিন্তু একটা রিস্ক আমাদের অনেকটাই কম হয়ে যায়। তো আপনি চাইলে এই সমস্ত স্টকগুলোকে দেখতে পারেন। এই সমস্ত স্টকগুলো সবই ব্লু চিপ কোম্পানি এবং ভালো ধরনের কিন্তু এর ভিতরে রিট্রেসমেন্ট হয়ে গিয়েছে। এখান থেকে একটা ভালো ধরনের মুভ এর ভিতরে আসতে পারে এবং এখান থেকে খুব কম সময়ে ভালো ধরনের রিটার্ন কিন্তু আমরা পেতে পারি। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন ওভারঅল মার্কেটে কি সিনারিও রয়েছে, নিফটির লেভেল কি রয়েছে, কোন কোন স্টকগুলো কিনলে বেস্ট হবে এই মুহূর্তে সেটাও বললাম। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।